কই যাইবেন? রিক্সাওয়ালাকে দেখে বেশ সুবিধার ঠেকল না। কেমন রক্ত লাল চোখ, তার উপর হরর মুভির চৌকিদারদের মতো এক্সপ্রেশন দিচ্ছে। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, কিন্তু স্টেশন থেকে রাত 12টায় এর চেয়ে উন্নত কিছু প্রত্যাশা করাও যায় না। জৈনপুর গ্রাম যাবেন? আমি ব্যাগ কাঁধ থেকে রিক্সায় নামিয়ে বললাম, 70 টাকা দিতে হইব। কিছুটা থাগ লাইফ টাইপের চেহারা বানিয়ে বলল রিক্সাওয়ালা। কেন 70 টাকা কেন? এইটুকু তো পথ। আমি চটে গেলাম। আপনার 50 জনের জিগান, কেউ যদি ওই দিক যাইবার চায় আমি কান কেটে আপনার সামনে রেখে দেবো। রিক্সাওয়ালা আবারও থাগ লাইফ ফেস বানালো। চারদিক তাকিয়ে দেখলাম আর কোনো রিক্সার চিহ্ন মাত্র নেই। অগত্যা রিক্সাওয়ালার এই বিরক্তিকর যুক্তি মেনে নিয়ে গজ গজ করতে করতে রিক্সা উঠলাম। রিক্সার গতি দেখে বেশ খুশি হলাম। 70 টাকা পুষে যাওয়ার মতো গতিতে চলছে রিক্সা, যেন ছোটখাটো একটা হাওয়াই জাহাজ। জৈনপুর গ্রামের রোডটা স্টেশন ছাড়িয়ে পুরনো একটা ডাকঘরের বাম পাশে হালকা বাঁক নিয়ে ভেতরের দিকে চলে গেছে। কাঁচা রাস্তা, তার উপর চারপাশে ঘন জঙ্গল, এর উপর রাত। বিষয়টা একদম জমে গেছে। আমি সাধারণত এসব অ্যাডভেঞ্চারে মজা পাই, তার উপর হাওয়ার গতির রিক্সা। গান শুনবো ভেবে ফোন হাতে নিয়ে দেখি চার্জ মাত্র 8%। আর গান শুনে চার্জ ক্ষয় না করার সিদ্ধান্ত নিলাম। দাদা আবার ফোন দিয়ে না পেলে বকাবকি করবেন। এমনিতেও সকাল থেকে কমপক্ষে 50 বার ফোন দিয়েছেন। কত দূর আসলাম, কিভাবে আসছি, শুধু এসব। এখন হয়তো বাড়ির সবাই জেগে অপেক্ষা করছে। জ্যেষ্ঠ নাতি ঘরে এসে ঢুকবে, তারপর ভালো মতো খাইয়ে তবেই শুতে যাবেন। ভাইজান, আপনি কোন বাড়ি যাইবেন? তরফদার বাড়ি। রিক্সাওয়ালা ঘাড় ঘুরিয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো, যেন আকাশ থেকে পড়েছে। ওই বাড়ি যায় কি করবেন? রিক্সাওয়ালার উৎসুক প্রশ্ন। মানে? ওটা আমার দাদার বাড়ি, দাদা অসুস্থ, দেখতে যাচ্ছি। আমার কথা শুনে রিক্সাওয়ালা কড়া ব্রেক দিল। তাড়াতাড়ি রিক্সা থেকে নেমে গেল আর দোয়া দরুদ পড়তে শুরু করলো। হঠাৎ পালাতে শুরু করলো। আমি দৌড়ে গিয়ে ধরলাম। রিক্সাওয়ালা থরথর করে কাঁপছে। আমাকে দেখে সে এমনভাবে ভয় পাচ্ছে যেন ভূত দেখছে। কি হয়েছে ভাই, এমন করতেছেন কেন? রিক্সাওয়ালা অনেকক্ষণ পর সম্বিত ফিরে পেল। বলল, ভাই আপনি কি দেশের বাইরে থাকেন? আমি বললাম, হ্যাঁ, 1 বছর দেশের বাইরে ছিলাম। কেন? রিক্সাওয়ালা সোজা হয়ে বসলো। আপনি কিছুই জানেন না? রিক্সাওয়ালার ভনিতা দেখে খুব রাগ হলো। কিছুটা ঝেড়েই বললাম, কথা পেঁচায় বলার কি দরকার, সরাসরি বলেন কি বলবেন। রিক্সাওয়ালা চোখ বড় করে বলল, গত বছর এক অসুখে তরফদার বাড়ির হগলে মরে গেছে, একজনও বাইসা নেই। রিক্সাওয়ালার কথা শুনে আমার বিশ্বাস না হলেও গা হঠাৎ শীতল হয়ে গেল। ঘোর কাটাতে বললাম, ফালতু কথা বলবেন না, এসব ইয়ার কি আমার সাথে মারবেন না। আল্লাহর কিরা ভাই, আমি সত্য কইতেছি। গত বছর তরফদার বাড়ির পুরাটা কবরস্থান হয়ে গেছে। কি রোগ হয়েছিল কোনো ডাক্তার কবিরাজ কিচ্ছু কইতে পারেনি। অন্য বাড়ির কেউ মরে নাই, আর ওই বাড়ির কেউ বাইচাও নেই। আমার গা কাঁপতে শুরু করলো। রিক্সাওয়ালার কথা কেমন যেন বিশ্বাস হতে শুরু করলো। এমন সময় ফোন বেজে উঠলো। দাদা ভাই ফোন করেছে। রিক্সাওয়ালা ভাই, দেখো দাদা ভাই ফোন করছে। যদি তারা মরেই গিয়ে থাকে তাহলে কে ফোন করতেছে, তুমিই বলো। আমি ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিলাম। রিক্সাওয়ালা এখনো চোখ বড় করে তাকাচ্ছে আমার দিকে। হ্যালো দাদা ভাই, কোথায় আছো তুমি দাদা ভাই? এই তো আমি পথে, রিক্সায় আছি, আর 5-10 মিনিট লাগতে পারে। দাদা বললেন, আচ্ছা তাড়াতাড়ি আসো, আমরা অপেক্ষায় আছি। ফোন কেটে গেল। এবার শুনেছো তো রিক্সাওয়ালা ভাই, ওনার কথা শুনছো তো? কি কইতেছেন আপনি? কার লগে কথা কইলেন? ওই দিক থেকে তো কেউ কথা কইল না। রিক্সাওয়ালার কথা শুনে আমার গা জ্বলে গেল। তোর মাথা খারাপ হয়ে গেছে পাগল ছাগল? আমাকে বোকা বানানোর চেষ্টা করতেছিস? লুট করার ধান্দা? রিক্সাওয়ালা কোনো জবাব দিচ্ছে না, যেন বাকরুদ্ধ হয়ে গেছে। তখন মনে পড়লো আমার ফোনের কল রেকর্ডিংগুলো চেক করা যেতে পারে। তাড়াতাড়ি করে রেকর্ডিংগুলো দেখতে লাগলাম। আজকের রেকর্ডিংগুলোর একটা চালু করে দেখলাম, এ কি, রিক্সাওয়ালার কথাই সত্যি। শুধু আমার কথাই রেকর্ড হয়েছে, ও পাশের কোনো শব্দ নেই। সবগুলো রেকর্ডিংই একই রকম। ধপ করে বসে পড়লাম। মাথাটা কেমন যেন কুলিয়ে গেছে। মনে হচ্ছে শরীর নিস্তেজ হয়ে গেছে, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। মনে মনে যে কয়েকটি দোয়া দরুদ জানি সব পড়তে লাগলাম। রিক্সাওয়ালাও ঠায় বসে আছে,
তারও কোনো সারা শব্দ নেই। রাত গভীর হচ্ছে ক্রমশ, সাথে সাথে ভয়ও বাড়ছে। ভাই, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম শামসুদ্দিন। রিক্সাওয়ালার হতভম্ব ভাব তখনও কাটেনি। এদিকে রাত প্রায় 1টা পার হয়ে গেছে। দাদাবাড়ি যাওয়ার কথা ভাবছি। পৃথিবীতে আমার আপনজন বলতে তারাই। বাবা মাকে হারিয়েছি ছোটবেলায়। এরপর নানু বাড়ি ছিলাম পড়াশোনার জন্য। নানুরা শহরে থাকতো বলে। এরপর বিদেশ চলে যাই। সবই আমার খেয়াল খুশিপনা। গ্র্যাজুয়েশন করব, এই করব, সেই করব, কিছুই হলো না। হুট করে নানা মারা গেল। গ্র্যাজুয়েশন শেষ না করেই গ্র্যাজুয়েশন ইনকমপ্লিট রেখেই চলে আসি। দাদাভাই প্রায়ই ফোন করতেন। আমি দেশে আসার সাথে সাথে তার কড়া নির্দেশ যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসার। তার শরীর ভালো নেই, আমাকে দেখতে খুব ইচ্ছে করছে তার। কিন্তু এখানে এসে সব গুলিয়ে গেছে। কিন্তু আমি হাল ছাড়ছি না, আমি দাদাবাড়ি যাবই। শামসুদ্দিন ভাই, তুমি কি আমার সাথে তরফদার বাড়ি যাবা? ভাই, আপনার মাথা ঠিক আছে? সব তো নিজের কানে শুনলেন, এরপরেও যাইবার চান? আমার হঠাৎ কেমন যেন কান্না পেতে লাগলো। কাঁতো কাঁতো স্বরে বললাম, আমি আমার দাদা ভাইকে একবার দেখতে চাই। চলো না ভাই, আমি তোমাকে টাকা বাড়িয়ে দেব। আমার কথা শুনে রিক্সাওয়ালা বিড়বিড় করতে লাগলো। বোধহয় বলছে, এ কোন পাগলের পাল্লায় পড়লাম। বলাটাই স্বাভাবিক। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ তো আর একটা মৃত মানুষকে দেখতে চাইবে না। হঠাৎ রিক্সাওয়ালা শামসুদ্দিন দাঁড়িয়ে গেল। রিক্সা ঘুরিয়ে আবার সে ঝড়ের বেগে রিক্সা চালিয়ে চলে গেল। ভাড়াটাও নিয়ে গেল না। রাত 1টায় আমি আল্লাহকে ভরসা মেনে এমন একটা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি যে বাড়ির সবগুলো মানুষ মৃত। পথের মধ্যে 2বার দাদা ভাইয়ের ফোন এলো, রিসিভ করলাম না। দাদা বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালাম। একদম ঝকঝকে তকতকে, দেখে মনে হয় প্রতিদিন ঝাড় দেওয়া হয়। বাড়ির সব মানুষ মারা গিয়ে থাকলে বাড়িটা ধ্বংসস্তূপ হয়ে পড়ার কথা। গেটে শব্দ করলাম ভয়ে ভয়ে। ভেতর থেকে গলা খাকারির আওয়াজ শোনা গেল। এরপর হঠাৎ বিকট শব্দ করে গেটটা খুলে গেল। অন্ধকারে একটা লোক দাঁড়িয়ে আছে। চিনতে পারছি না ঠিক। একটু কাছে আসতেই চিনতে পারলাম। বুঝলো চাচা। চাচা কেমন আছেন? আমি শাহিন। শাহিন, আমরা সবাই তোমার অপেক্ষায় বসে আছি। কতদিন পরে তোমাকে দেখতেছি, অনেক বড় হয়ে গেছো। চাচা গদগদ হয়ে বললেন। এমন সময় বাড়ির ভেতর থেকে দাদার শব্দ পেলাম। শাহিন আসছে, শাহিন। একটু এগোতেই দেখতে পেলাম দাদা ভাই এগিয়ে আসছেন। সেই হাসি মুখ, ধবধবে সাদা দাড়ি, কপালে সেই টুপি। আমাকে এসে জড়িয়ে ধরলেন। দাদা ভাই কেমন আছেন আপনি? কান্না কান্না কণ্ঠে বললেন। এতদিন পরে আসছো জানতে দাদা ভাই কেমন আছে? আমি তো ভাবলাম তাও আসবা না, হয়তো মরলে দেখতে আসবা। দাদা ভাইয়ের চিরাচরিত আদরে আমি সব ভুলে গেলাম। আজ যা যা হয়েছিল সব বেমালুম ভুলে গিয়ে দাদা ভাইকে জড়িয়ে ধরে থাকলাম কিছুক্ষণ। একে একে সবার সাথে দেখা হলো। দাদু, 2জন চাচি, চাচাতো ভাইয়েরা, আমার জন্য সবাই জেগে বসে আছে। আমি আসার সাথে সাথে চাচি তরকারি গরম করতে বসিয়ে দিয়েছেন। দেখতে দেখতে 3টা বেজে গেল। আমাকে খেতে দেয়া হলো। সবাই আমার খাতিরদারি করতে বসে গেল। তার সাথে আমার ভ্রমণের গল্প শুনতে। তুমি স্টেশন থেকে কিভাবে আসলে? বুঝলো চাচা জিজ্ঞেস করেন। চাচা, রিক্সায় আসছি। একটাই রিক্সা ছিল, ওইটাই করে চলে আসছি। কার রিক্সা? দাদা সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন। লোকটার নাম শামসুদ্দিন। উনি বলল এই গ্রামে অন্য কোনো রিক্সাওয়ালা আসতে রাজি হবে না, উনিই একমাত্র আসতে পারেন। ভাড়াও অবশ্য বেশি দাবি করেছেন। তাও কি করা, এত রাতে সফর সঙ্গে পাওয়া মুশকিল। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। দাদা শব্দ করে তো আদরিত পড়তে লাগলেন। তারপর আমার গায়ে ফুঁ দিলেন। কি হয়েছে দাদা ভাই? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। আল্লাহ তোমাকে সহি সালামতে নিয়ে আসছে, এটাই শুক্রিয়া। রিক্সাওয়ালা শামসুদ্দিন গত 1 মাস আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনেকেই বলে দাঁড়ায় নাকি রিক্সা সহ প্রায়ই দেখা যায়। আমার হাত থেকে ভাতের লোকমাটা পড়ে গেল। গা কাঁপুনি শুরু হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব মিলে আসছে। ঝড়ের বেগে রিক্সা চালানো, স্টেশনে একা একজন মাত্র রিক্সাওয়ালা, ভয়ঙ্কর চোখ। ভাবতে গা শিউরে উঠছে যে একটা ভূতের সাথে এত রাতে আমি একসাথে ছিলাম। আবার সেই কিনা আমার পরিবারকে আমার কাছে মৃত হিসেবে উপস্থাপন করেছে, যাতে আমি এখানে না পৌঁছাতে পারি আর ওর উদ্দেশ্য সাধন হয়।
কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, ওর উদ্দেশ্য যদি আমার ক্ষতি করা হয় তাহলে আমাকে ফেলে পালিয়ে গেল কেন? সারা রাত ঘুম হলো না। উল্টাপাল্টা জিনিসপত্র মাথায় আসলো। ওই রিক্সাওয়ালাটার চেহারা মাথা থেকে সরাতে পারছিলাম না। আজ একটু হলেই হয়তো মারা পড়তাম। আমি তো রিক্সাওয়ালাটার কথা বিশ্বাসই করে নিয়েছিলাম। প্রায় বড় বাজা বেঁচে গেছি। এসব ভাবতে ভাবতে ফজরের আজান পড়ে গেল। আর ঘুমোতে পারলাম না। উঠে গেলাম শোয়া থেকে। অনেকক্ষণ রুমের মধ্যে হাঁটাহাঁটি করলাম। পুরো বাড়িতে কারো কোনো সারা শব্দ নেই। আশ্চর্য, নামাজ পড়তে ওঠেনি কেউ। ঘরের সামনের দরজা খুলে বেরিয়ে এলাম। আলো হয়ে গেছে অনেকটা। পাখিদের কিচিরমিচির ছাড়া আর কোনো শব্দ নেই, সাথে হালকা মিষ্টি বাতাস। দাদু বাড়ির পাশে ধান ক্ষেত, আইল বেয়ে হাঁটতে শুরু করলাম। ছোটবেলায় এমনই আইল বেয়ে কত দৌড়াতাম। সাথে সাথে দাদা ভাইয়ের কাছে নালিশ চলে আসতো, আপনার নাতিরা ধান নষ্ট করে ফেলছে। দাদা ভাই কিছু বলতেন না, আমরা বাসকারা পেয়ে যেতাম। আজ আইল বেয়ে হাঁটতে গিয়ে সেসব স্মৃতি মনে পড়ছে। এসব ভাবতে ভাবতে অনেক দূর হেঁটে চলে এসেছি। আলো হয়ে গেছে অনেকটা, কিন্তু এ কি? কোথায় ধান ক্ষেত? এই যে থুথু মাঠ। অথচ আমার জানা মতে এখন ফসলের সিজন। এ সময় মাঠে শুধু ধান আর ধান থাকার কথা। দূর দূরান্তে তাকিয়েও কোনো ফসলের চিহ্ন মাত্র দেখতে পেলাম না। মাঠ পেরিয়ে একটা বাড়ি পেলাম। এটা রোকন মাছের বাড়ি, কিন্তু বাড়ির অবস্থা খুবই নাজুক, ভেঙে গুড়িয়ে গেছে। দেখে মনে হচ্ছে কেউ থাকে না অনেক কাল ধরে। বাড়িটায় উঁকি দিয়ে দেখলাম দরজা জানালা ভাঙা, কেউ নেই বাড়িতে। মনটা কেমন একটা অশনি সংকেত দিল আপনা থেকেই। বাড়িতে ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে পথ ফুরাচ্ছে না। দাদা বাড়ির কাছাকাছি এসে বাড়িটার দিকে তাকালাম। কেমন যেন পরিবর্তন ফিল করছি। গেটটা ভীষণ পুরনো লাগছে। মনে হচ্ছে অযত্নে অবহেলায় খসে পড়ার উপক্রম। চারপাশের বেড়াগুলো একই হাল। গেট খুলে ভেতরে ঢুকেই আমার চোখ ছানা পড়া। এ কি হাল বাড়ির! একটা মানুষ মরে গেলে, পচে গেলে যেমন বিশ্রী অবস্থা হয়, তেমনি অবস্থা বাড়িটার। দুদিন পর কঙ্কাল রূপ ধারণ করবে। কাল রাতে কি আমার চোখে পড়েনি? নাকি এখন আমার দৃষ্টিভ্রম হচ্ছে? 7-5 ভাবতে ভাবতে ভেতরে গেলাম। কিন্তু হায়, ভেতরেও একই অবস্থা। সবচেয়ে বড় হয়রানির কথা হচ্ছে ঘরের ভেতর কেউ নেই। সব রুম তন্ন তন্ন করে খুঁজলাম। দাদা, দাদু, চাচা, চাচি কাউকেই পেলাম না। পুরো ঘরটা জীর্ণ শীর্ণ। সব আসবাবপত্রগুলো ঘুনে খেয়ে শেষ করে ফেলেছে। দেখে মনে হচ্ছে অনেক বছর এ বাড়িতে কেউ থাকে না। তবে কি শামসুদ্দিনের কথাই সত্যি? ও আল্লাহ! একটা চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে রুদ্ধশ্বাসে দৌড়াতে লাগলাম। কতক্ষণ দৌড়ালাম জানি না। যখন থামলাম আমি তখন স্টেশনের কাছাকাছি। আর পারছি না, এতগুলো স্ট্রেস একসাথে নিতে পারছি না। রাস্তায় বসে পড়লাম আর হাও মাও করে কাঁদতে লাগলাম। কি করব আমি? কোথায় যাব? মাথাটা শূন্য হয়ে গেছে। ইচ্ছে করছে মরে যাই। এখন হয়তো আবার দাদাভাই ফোন করবেন, কিংবা শামসুদ্দিনের সাথে আবারও দেখা হয়ে যাবে। এর যে কোনো একটা হলে আমি আর নিতে পারবো না। কিছুক্ষণ শান্ত হয়ে বসার পর আবার দৌড়াতে শুরু করলাম। স্টেশনে এসে পৌঁছলাম অবশেষে। স্টেশনে কোনো মানুষ নেই। স্টেশন মাস্টারের রুমের দিকে ছুটলাম। পরে পরে ঘুমাচ্ছে সে। বোধহয় 10টার আগে কোনো ট্রেন নেই। স্যার শুনছেন? এই যে। আমার কথা হক চকিয়ে উঠল লোকটা। টেবিলের উপর থেকে চশমাটা নিয়ে পড়তে পড়তে বললেন, প্রথম ট্রেন 9টায়, কয়টা টিকিট? আমার ভয়ার্ত চেহারার দিকে এবার একটু মনোযোগ দিয়ে তাকালেন তিনি। কি হয়েছে আপনার? এত দৌড়াদৌড়ি করে কোত্থেকে আসছেন? আমি খুব বড় বিপদে পড়েছিলাম স্যার। কি বিপদ? আমি জৈনপুর গ্রামে গিয়েছিলাম। লোকটা নড়ে চড়ে বসলেন। চশমার মধ্য দিয়ে চোখটা বড় বড় করে বললেন, তারপর? লোকটার কৌতূহল এমন যেন আমি তাকে কোনো ইন্টারেস্টিং স্টোরি শোনাবো। স্যার, জৈনপুর গ্রামে কি হয়েছিল বলবেন প্লিজ? লোকটা বলল, এতদিন পর আপনি কোত্থেকে আসছেন মিয়া? জৈনপুর গ্রামের ইতিহাস কবেই শেষ হয়ে গেল। লোকটার ভূমিকা দেখে আমার বৃত্তি চলে গেল। আপনি আমাকে বলবেন স্পষ্ট করে? রাগান্বিত কণ্ঠে বললাম আমি। চশমা খুলে রাখতে রাখতে লোকটা বলল, গত বছর এক অজানা ভাইরাস ছড়িয়ে পড়ে জৈনপুর গ্রামে। অনেক বড় বড় ডাক্তার এসেও সেটা সমাধান করতে পারেনি।
অনেকে বলে এটা আল্লাহর গজব ছিল, অনেকে বলে গ্রামে খারাপ জিনের আক্রমণ হয়েছে, কিন্তু শেষমেশ কেউ বাঁচেনি। পুরো জৈনপুর গ্রাম কবরস্থান হয়ে যায়। পাশের গ্রামের লোকেরও অনেকে পালিয়ে যায়। ওই গ্রামে এখন আর কেউ যায় না। শোনা যায় ওখানে এখনো নাকি রাতে ওই গ্রামের মানুষদের দেখা যায়। যে ওসবে আমার কাজ নেই, কে যাবে ভূতের বাড়ির নিমন্ত্রণ খেতে। মাথা তুলাতে লাগলেন স্টেশন মাস্টার। আমি চেয়ারে বসে পড়লাম, হা করে ঘড়ির দিকে চেয়ে রইলাম। 9টার ট্রেনে উঠব, মরে যাওয়া কিছু মানুষের সাথে পুরো একটা রাত কাটিয়েছি ভেবেই গা শিউরে উঠল। আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন অনেক। আমার বাড়ি বরিশাল জেলার কবাই ইউনিয়নের একটি গ্রামে। বর্তমানে আমি এখানের একটি কলেজে অধ্যয়নরত। আমি একটি সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটি ঘটেছিল আমার এক কাকার সাথে। তার নাম মোহাম্মদ হারুন হাওলাদার। ঘটনাটি ঘটেছিল প্রায় 10 থেকে 12 বছর আগে। তখন আমাদের গ্রাম ছিল অনেক কম উন্নত। নতুন প্রযুক্তি বলতে তেমন কিছুই পৌঁছায়নি তখনও। বলে রাখা ভালো, আমাদের গ্রামের চারপাশে নদী। বরিশাল শহর থেকে আমাদের গ্রামের দূরত্ব প্রায় 50 কিলোমিটারের মতো। আর ওই সময় বরিশালে যাওয়ার একমাত্র মাধ্যম ছিল লঞ্চ। প্রতিদিন সকাল 6টা, 9টা, 11টা, দুপুর 1টা, বিকেল 3টা আর সন্ধ্যা 6টায় বরিশাল থেকে লঞ্চ আসতো। আর ওই সময় আমাদের গ্রামে মোবাইল তেমন পৌঁছায়নি। একদিন হারুন কাকার কাছে একটা চিঠি এলো। তার ছোট ভাই পাঠিয়েছে। সে চট্টগ্রামে থাকে। তার ছোট ভাই চট্টগ্রাম থেকে বাড়ি আসবে সেটা লেখা ছিল, এবং চিঠিতে লেখা ছিল কোন তারিখে আসবে, এবং কাকাকে এগিয়ে নিয়ে আসতে অনুরোধ করা হয়। তখন চট্টগ্রাম থেকে আসার উপায় ছিল ট্রেন আর রকেট স্টিমার নৌকা। চট্টগ্রাম থেকে ট্রেন আসতো চাঁদপুর, এবং চাঁদপুর থেকে রকেটে বরিশালে আসতে হতো। রকেট বরিশাল আসতো রাত 3টার দিকে। তারপর সেই ভোর 6টার লঞ্চে আসতে হতো। হারুন কাকা নির্ধারিত তারিখে অপেক্ষা করতে লাগলো, এবং সেই দিন আসলো। কাকা সেদিন রাতে ভাত খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লো, কারণ খুব ভোরে উঠে ছোট ভাইকে এগিয়ে নিয়ে আসতে হবে। হঠাৎ তার মাঝরাতে ঘুম ভেঙে যায়। রাতটি ছিল চাঁদনি রাত, বাইরে পুরো পরিষ্কার ছিল। কাকা মনে করেছিল ভোর হয়েছে বুঝি, এবং সে ঘড়ির সময় না দেখে বাইরে বের হয়, নদীর কূলের দিকে হাঁটতে শুরু করে। নদীর কূলে যেতে 5-10 মিনিট সময় লাগে। যখন বাড়ি রাস্তা ছেড়ে প্রধান রাস্তায় উঠেছেন তখনই ঘটনা শুরু। রাস্তার এক পাশে একটি বড় তাল গাছ এবং অপর পাশে খাল। সেই তাল গাছ এবং খালটি এখনো আছে। যখনই কাকা তাল গাছের কাছে আসে তখনই তার শরীরের পশম দাঁড়িয়ে যায়। তখনকার সময় ওই তাল গাছের নিচ দিয়ে দিনের বেলাও কেউ একা যেতে ভয় পেত, এবং যখনই গাছটির নিচে আসে তখন দেখে গাছটি পুরো ভেঙে চলে যাচ্ছে। তার মনে হচ্ছিল চারপাশে ঝড় শুরু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল ওই গাছটি ছাড়া অন্য কোনো গাছের একটি পাতাও নড়ছিল না। চারপাশ অন্ধকার হয়ে যায়, আকাশটা কালো অন্ধকারে ঢেকে যায়। কাকা অনেক ভয় পেয়ে যান এবং দেখতে পান গাছ থেকে কালো একটা মানুষের ছায়ার মতো কিছু একটা নামতে থাকে, এবং চোখের পলকের সাথেই তার সামনে এসে দাঁড়ায়। বিশাল লম্বা, চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করছে, এবং চুলগুলো কালো, উচ্চতা আকাশের মতো। মুখটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। জিনিসটা কাকার কাছে আসে এবং কিছু না বলেই তাকে পাশের খালের দিকে ধাক্কা মারতে শুরু করে। কাকা তার সব শক্তি দিয়ে বাধা দেয়। কাকা ডাক দিয়ে মানুষ ডাকতে চায়, কিন্তু তার কণ্ঠস্বর দিয়ে কোনো শব্দই বের হয় না, কোনো কাজ হয় না। তারপর কাকাকে খালের ভেতরে নামাবে এমন সময় পেছনে দাঁড়ানো একটা লোক তিনি দেখতে পান, এবং দেখেন এটা তার বাবা। তারপর তার বাবা কাকাকে বলেন, হারুন, তুই এত রাতে এখানে কি করিস? তোর এত রাতে কে বাইরে তো বলছে? তারপর বলে, চল বাড়ি চল। তার বাবা আসার সাথে সাথে কাকা দেখে তার সামনে কিছুই নেই, সব কিছু ঠিক, এবং আকাশ পুরো পরিষ্কার, চারদিক আগের মতো পরিষ্কার হয়ে যায়। তারপর কাকাকে তার বাবা ঘরে দিয়ে যায় এবং বলে, এমন ভুল আর কখনো করবি না। তারপর চলে যায়, আর আসার পথে একটাও কথা বলেনি। কাকা তাকে বাবা বলে ডাক দেয়, কিন্তু ডাকের সাড়া না দিয়ে কোথায় যেন হারিয়ে যায়। কাকা ঘরে এসে বিহুশ হয়ে মাটিতে পড়ে যায়। সাথে সাথে কাকি শব্দ পেয়ে উঠে দেখে কাকা মাটিতে পড়ে আছে। তারপর বাড়ির সবাইকে কাকি ডাক দেয় এবং সবাই আসে। প্রায় 1 ঘন্টা পর কাকার জ্ঞান ফেরে। কাকার শরীর অনেক অসুস্থ ছিল। তারপর সবাই তাকে জিজ্ঞাসা করে কি হয়েছিল। কাকা সবকিছু খুলে বলে এবং জ্বরে কাঁপতে থাকে। সবকিছু শুনে সবাই অবাক।
কারণ এটা তো অসম্ভব। কাকার বাবা তো আরো 3 বছর আগে মারা গেছে। তখন সবাই স্তব্ধ হয়ে গেল। কাকা ভাবে, এগুলো কি ঘটলো আমার সাথে? তার উত্তর সে আজও খুঁজে বেড়ায়। কিন্তু ওই ঘটনার সময় কাকার মনেই ছিল না যে তার বাবা মৃত। তারপর থেকেই সবাই ভাবতে থাকে, মৃত মানুষ তাকে বাঁচালো কিভাবে? সেই উত্তর আজও অজানা। তারপর থেকে আর কাকা রাতে কোথাও বের হয় না। ওই সময় সে না আসলে কে জানে কাকার সাথে কি খারাপ ঘটতো। 1976-77 সালে ভোলার ইলিশা কাচিয়া ইউনিয়নের অঞ্চলগুলোতে নদী ভাঙনের কারণে নদী থেকে 6 মাইল দূরে আমার নানা ভাই বিস্তৃত জায়গা নিয়ে একটা বাড়ি নির্মাণ করেন। তার ছোট ভাই হাবিব সেই সময় স্কুলে পড়াশোনা করতেন। মূলত ঘটনাটি তার সাথেই ঘটেছিল। বাড়ির উত্তর দিকে ছিল নানা ভাইদের ঘরটি, সামনে বড় উঠান, আর তার সামনে কলা বাগান আর ধান ক্ষেত। ঘরের পেছনে ছিল অনেক গাছপালা, ঝোপঝাড়। সেখানে বড় আমড়া গাছ, তেঁতুল গাছ, তাল গাছ, আম গাছ ইত্যাদি ছিল। নানা ভাইয়ের বাসার আশেপাশে কোনো বাড়িঘর তখনও ছিল না, তাই দিন বা রাত হোক না কেন নিস্তব্ধ থাকতো সবসময় বাড়িটি। বাসার পেছনে আমড়া গাছের নিচে টয়লেট নির্মাণ করা হয়, আর তার বাসা থেকে খানিকটা দূরেই একটু সেই আমড়া গাছের নিচে। আর তখনকার সময় টয়লেট বাসা থেকে একটু দূরেই তৈরি করা হতো। হাবিব ভাইয়ের স্কুলে বার্ষিক পরীক্ষা খুব নিকটে ছিল, তাই তিনি হারিকেনের আলোয় পড়ছিলেন। ভোলায় তখনও বিদ্যুৎ পৌঁছায়নি, আর গ্রামে বিদ্যুৎ তো বাদই দিলাম। রাত আনুমানিক 10টা বাজে, আর রাত 10টা ছিল সেই সময় অনেক গভীর রাত। ঘরের বাকি সদস্যরা তখন ঘুমোচ্ছিল। পুরো বাড়ি তখন নিস্তব্ধ। পেঁচা ডাকছিল বাড়ির পেছনে। আকাশে চাঁদের আলোয় গাছের ছায়াগুলো বাড়ির উঠোনে পড়ছে। একসময় হাবিব ভাইয়া টয়লেটে যাবে, তাই হারিকেন নিয়ে একা একা চলে যায় বাসার পেছনে সে আমড়া গাছের নিচের টয়লেটটিতে। একটা কাপড় দিয়ে ঢাকা থাকতো টয়লেটটি। তিনি প্রথমে ঘরের দরজা খুললেন এবং হাতে হারিকেন নিয়ে পায়চারি করে আমড়া গাছের নিচের সেই টয়লেটে যান। হারিকেনটা একটু দূরে রেখে পর্দাটা লাগিয়ে দেন। 1 মিনিট অতিবাহিত হতে না হতেই তিনি পর্দার মাঝে একটা ছায়া দেখতে পান। তা কোনো জন্তু জানোয়ারের না, অবিকল মানুষের মতো, আর দূরে থাকা হারিকেনের কাছে। প্রথমে তিনি ভেবেছিলেন চোর আসলো নাকি বাড়িতে, তাই তিনি দ্রুত পর্দাটা সরান। তখন দেখতে পান যে মানুষের মতো কেউ দাঁড়িয়ে আছে একটু দূরে। তিনি জোর গলায় বললেন, এই কে? এত রাতে এখানে কি? সেই মানব মূর্তিটি পাথরের মতো দাঁড়িয়ে আছে অন্যদিকে ফিরে। হঠাৎ হালকা বাতাস হলো, আর সেই মানব মূর্তিটির গায়ে থাকা পোশাকের অংশ উঠতে লাগলো। হাবিব ভাইয়ের কোনো কথার জবাব দিচ্ছে না বলে তার কিছুটা রাগ হলো, তাই তিনি ওই মানব মূর্তিটির কাছে গিয়ে কাঁধ ধরেন। ধরার সাথে সাথে ওই মানব মূর্তিটি ভয়ঙ্কর চেহারায় তাকায় হাবিব ভাইয়ার দিকে। চোখগুলো আগুনের শিখার মতো চলছে, পচা গন্ধ বের হচ্ছে তার মুখ দিয়ে। সেই অবস্থায় হাবিব ভাইয়ের হাত পা প্যারালাইজড হয়ে গেছে ওনার মনে হচ্ছিল। মুখ দিয়ে চিৎকার করছেন, কিন্তু শব্দ বের হচ্ছিল না। খুব ভয় পেয়ে গিয়েছিলেন তিনি, আর সে কারণে কখন যে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেছেন তিনি বুঝতে পারেননি। দূরের মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনিতে তার জ্ঞান ফেরে। তিনি বুঝতে পারেন রাতে তার সাথে বাজে কিছু ঘটে গেছে, তাই হয়তো এখনো সেই আমড়া গাছের নিচে মাটিতে পড়ে আছে। অতঃপর তিনি বাড়িতে এসে কাউকে কিছু না বলে ঘুমিয়ে যান। ঘুম থেকে ওঠার পর তার মাঝে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন আমার নানু এবং বড় মামা। তিনি স্কুলে যাচ্ছেন না, কেউ কিছু বললে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। বিড়বিড় করে কি বলে কেউ কিছু বোঝে না। খাবার খেতে দেয়া হলে তার খাওয়া ব্যতিক্রম, 2 হাত দিয়ে খাবার খাচ্ছে, তা আবার স্বাভাবিকের চেয়ে বেশি খাবার। এরকম অবস্থায় সারাদিন বাসায় তার বিছানায় কাটিয়ে দিয়েছিল। সমস্যা এগুলো তো কিছুই না, সমস্যা শুরু হয়েছিল রাতে। সারাদিন চুপচাপ থাকা হাবিব ভাইয়া সন্ধ্যা না হতে কেমন যেন হিংস্র হয়ে যাচ্ছিলেন। তার মুখ দিয়ে লালা পড়ছিল,
আর কড়কড় আওয়াজ আর বাড়ির বাহিরে বের হতে চাচ্ছিল। আমার নানা ভাই তখন বাজারে ছিলেন। নানু মেজ মামাকে পাঠালেন নানা ভাইকে জলদি নিয়ে আসতে। নানু হাবিব ভাইয়াকে ধরে রাখতে পারছিলেন না। একটা সময় নানুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঘর থেকে দৌড়ে বের হয়ে গেলেন হাবিব ভাইয়া। বড় মামা তার পেছন পেছন দৌড় দিলেন। বাড়ির পেছনে অন্ধকারের মাঝে হাবিব ভাইয়া মিলিয়ে গেল। প্রায় আধা ঘন্টা পর নানা ভাই আসলেন বাড়িতে, সাথে তার বন্ধুকেও নিয়ে এসেছিলেন। তখনকার সময় বড় বড় লাইট ছিল, আর সেগুলো দিয়ে খুঁজতে লাগলেন সবাই। অনেক খোঁজার পরও পাওয়া যাচ্ছিল না হাবিব ভাইয়াকে। হঠাৎ নানা ভাইয়ের বন্ধুর লাইটের আলো বড় আমড়া গাছের উপরে যায়। তিনি দেখেন হাবিব ভাইয়া আমড়া গাছের একটা ডালে বসে আছেন আর পা তোলাচ্ছেন, আর তার দিকে চেয়ে চেয়ে হাসছেন, কিন্তু হাসিতে কোনো শব্দ নেই। সবাই দেখে ভয় পেয়ে গিয়েছিল। রাতে অন্ধকারে বড় আমড়া গাছে একজন মানুষ বসে থাকা আর পিটখুটে হাসি। ব্যাপারটা স্বাভাবিক কিছু হতে পারে না ভেবেই সবাই মিলে অনেক কষ্টে তাকে নামায় গাছ থেকে। ঘরে বেঁধে রাখা হয়েছিল হাবিব ভাইয়াকে। তিনি আর্তনাদ করছিলেন সারা রাত। সকাল হতেই নানা ভাই অন্য গ্রাম থেকে এক কবিরাজ নিয়ে আসেন। বিভিন্ন কার্যকলাপের পর কবিরাজ বুঝতে পারেন হাবিব ভাইয়াকে কোনো দুষ্ট জিন আসর করেছে। সেই কবিরাজ তার বিভিন্ন মন্ত্রের মাধ্যমে জিন থেকে হাবিব ভাইয়াকে ছাড়াতে সক্ষম হন। পরে কবিরাজ বলেন জিনটি হাবিব ভাইয়ের সাথে থেকে তার ক্ষতি করতে চেয়েছিল। আমড়া গাছে সে ঘুমাচ্ছিল, আর হারিকেনের আলোয় নাকি তার ঘুম ভেঙে যায়। তাই সে প্রতিশোধ রূপে হাবিব ভাইয়ের সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। যখন হাবিব ভাইয়া পুরোপুরি সুস্থ হন তখন তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। তখন তিনি পুরো ঘটনা সবাইকে বলেন। তার সকালে ঘুমিয়ে যাওয়ার পর কি হয়েছিল তার তা কিছুই মনে ছিল না। নানা ভাই এলাকার ইমামকে দিয়ে পুরো বাড়ি বন্ধ করে দেন এবং পেছনের ঝোপঝাপ পরিষ্কার করা হয়, আর আমড়া গাছটি অতঃপর কেটে ফেলা হয়। আমি রাকিব। পাবনা জেলার ভাঙ্গুড়া থানার এক গ্রামে আমার বাসা। রাজশাহীতে একটা কলেজে লেখাপড়ার কারণে বছরের বেশিরভাগ সময়টা আমার এখানেই থাকতে হয়। ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া। পুরাতন মেসে একটা সমস্যা হওয়ায় আজ থেকে কয়েক মাস আগে আমরা কয়েকজন বন্ধু মিলে একটা বাসায় উঠি। বাসাটা রাজশাহীর উপশহরের একটি বাসা। বাসাটা ছিল 4 তলা বিশিষ্ট। আমাদের নিচের তলায় 2টা রুম, ডাইনিং, রান্নাঘর আর বাথরুম ছিল। খুব অল্প সময়ে কম টাকায় আমরা বাসাটা ভাড়া পাই বলে আর দ্বিধাবোধ করিনি। আমি আমার কলেজের একটা কাজের জন্য সবার আগে সেই বাসাতে উঠি। সেদিন রাতে আমি একাই ছিলাম। অনেকবার প্যারানর্মাল বিষয়ের মুখোমুখি হওয়ায় তেমন একটা ভয় পেতাম না। সেদিন রাতে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হচ্ছিল। সময়টা ছিল আনুমানিক রাত 2টা। আমি মোবাইল ফোনের খেলা দেখছিলাম। তখন হঠাৎ করে অনেক আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল কে যেন দোতলায় থালা বাসন নিয়ে ঠেলাঠেলি করছে। আমি কানে হেডফোন নিয়ে খেলা দেখার চেষ্টা করলাম, কিন্তু শব্দটা আস্তে আস্তে বাড়তে থাকে। সে রাতে আমি তেমন কিছু মনে করিনি, কারণ বাসার মালিক বাসায় ওঠার আগেই বলেছিলেন তাদের বাসার একটা ছেলে নেশায় আসক্ত। কিন্তু আমি সকালে বাসার মালিকের কাছে গিয়ে জানতে পারলাম দোতলায় কেউই ছিল না সেই রাতে, আর তারা কোনো শব্দ শুনতে পায়নি। বিষয়টা ভেবে আমার খুব অবাক লাগলো। ভাবতে থাকি কোথা থেকে আসছিল সেই শব্দগুলো যা শুধু আমি শুনতে পাই। ভাবতে থাকি কোথা থেকে আসছিল সেই শব্দগুলো যা শুধু আমি শুনতে পেলাম। ঘটনাটা আমার সাথে রোজ রোজ চলতে থাকলো। কাউকে বললে হয়তো এটা বিশ্বাস করবে না, তাই আমি কাউকে কিছু বললাম না। এরপর সবাই একে একে চলে আসলো বাসায়। তারপর যেটা খেয়াল করলাম, প্রতিদিন সবার যে টেবিল ফ্যান ছিল সেটা বারবার ছিটকে পড়ে যেত। সেটা সম্ভব না, কারণ আমরা ফ্লোরে ঘুমাতাম। ফ্যান ছিটকে পড়ে খণ্ড খণ্ড হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। সবার সাথেই রাতে এই ঘটনাটা ঘটছিল। এভাবে কিছুদিন কেটে গেলে তারপর একদিন আমরা 3 বন্ধু বিছানায় শুয়ে ছবি দেখছিলাম। অন্য রুমে আমাদের একটা বন্ধু শুয়েছিল। ইতিমধ্যে ওই রুম থেকে সেই বন্ধু খুব জোরে চিৎকার করে হাঁপাতে হাঁপাতে এসে আমাদের বকাঝকা করতে লাগলো, আর বারবার বলতে লাগলো তোরা আমার পা ধরে টানাটানি করলি কেন। আমরা ওর কথা শুনে অনেকটা অবাক হলাম।
কিন্তু প্রতিদিন এরকম ঘটনা ঘটার কারণে আমরা ব্যাপারটা আন্দাজ করতে পারলাম। রাত তখন বাজে 2টা। যে বন্ধু ভয় পেয়েছে সে তার রুমে ঘুমাতে গেল না, তাই আমি আমার রুমে ওকে ঘুমাতে দিয়ে ওর রুমে আমি আর আরেক বন্ধু ঘুমাতে গেলাম। ওই রুমে যাওয়ার পর কিছুক্ষণ সময় আমি হেডফোন কানে দিয়ে গান শুনছিলাম। হেডফোনটা খুলে যখনই ঘুমাতে যাব, আমি আমার মাথার পাশ দিয়ে কারো হাঁটাহাঁটির শব্দ শুনতে পাই। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কে যেন আমার কাছে খুব জোরে জোরে শব্দ করে হাঁটছিল। আমি খুব ভয় পেয়ে যাই। তখন হঠাৎ ওপাশ থেকে ওই বন্ধু দরজার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, ওখানে ওটা কে দাঁড়িয়ে আছে? ওদিকে তাকাতেই আমরা স্পষ্ট দেখতে পেলাম সাদা কাপড় পরা, লোম বিশিষ্ট মানুষ আকৃতির কিছু একটা দাঁড়িয়ে মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। আর দরজাতে খুব জোরে একটা আওয়াজ হলো। ভাবলাম আমাদের ওই 2 বন্ধু হয়তো আমাদের সাথে মজা করছে, কিন্তু গিয়ে দেখি ওরা অনেক আগেই ঘুমিয়ে গেছে। ওদের ডেকে তুলে এই ঘটনা তাদের সাথে শেয়ার করি এবং তারাও ভয় কুঁকড়ে যায়। কিছুক্ষণ পর ডাইনিং দিয়ে খুব জোরে জোরে কারো হাঁটা চলার আওয়াজ শুনতে পাই, কিন্তু বাসাতে আমরা 4 জন ছাড়া আর কেউ ছিল না। ভেতরে ঢোকার দরজা 2টা সেটাও অনেক ভালোভাবে আটকানো। এছাড়াও আরো ভয়ঙ্কর কিছু ঘটনার কারণে সে রাতে আর ঘুমানো হলো না। পরের দিন সকালে আশেপাশে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম ওই বাসার নিচের তলায় নাকি কোনো ভাড়াটিয়াই থাকতে পারে না। প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তারা খুব তাড়াতাড়ি বাসা ছেড়ে দিত, কিন্তু মূল রহস্য কারো জানা নেই। তারপর আমরাও সেই বাসাটা ছেড়ে দিই।